হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই নতুন ক্লাসে উঠে গেছি, ক্লাস 9-এ উঠে গেছি এবং আমার যারা আগের স্টুডেন্ট ছিলা বা ক্লাস 8-এ আমার ক্লাস করছো, তোমরা তো জানোই যে আমরা কিভাবে পড়ি। তো আমি আগে থেকে বলেছিলাম যে ক্লাস 9-এ আমি বায়োলজি ক্লাস নেব। তো আমরা চলে আসছি আমাদের একদম প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস নিয়ে। চ্যাপ্টারের নাম হচ্ছে জীবন পাঠ। আচ্ছা, অনেকেই এই ক্লাসে নতুন বা এই চ্যানেলে নতুন। আমি কিভাবে ক্লাস নিই সেটা অনেকেই জানে না। সো দেখো কিভাবে ক্লাস নিই। প্রথম কথা হচ্ছে আমি ডিরেক্ট বই থেকে পড়াবো। দ্বিতীয় কথা হচ্ছে বইয়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইন বাই লাইন আমি বুঝিয়ে দেব। এখন এইভাবে বুঝিয়ে দেওয়ার উপকারিতা কি জানো? অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস 8 পর্যন্ত কখনো পড়াশোনাই করেনি, কোনো মতে ফাঁকিবাজি করে পাশ করে ক্লাস 9-এ উঠে সায়েন্স নিয়ে নিছে। ঠিক আছে, আমি যেমন ছিলাম। তোমাদের কোনো চিন্তা করা লাগবে না ভাই, তুমি জাস্ট আমার ক্লাসটা করবা। তুমি এর আগে জীবনে কখনো পড়াশোনা যদি নাও করে থাকো তাও তুমি বুঝতে পারবা। বায়োলজি প্রত্যেকটা টপিক আমি এমনভাবে বুঝাবো যাতে করে তুমি এর আগে কখনো যদি পড়াশোনা যদি নাও করে থাকো তাও তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, বায়োলজির যত ভয় আছে সব আমি দূর করে দেবো ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে পুরো বইটাকে আমি সুন্দর করে দাগায় দেবো। তোমরা কখনোই আগে থেকে দাগাবা না। অনেকে আছে কি একদম লাইন বাই লাইন গদগদা সব দাগায়, শেষে পরীক্ষার আগে কিচ্ছু বুঝতে পারে না। তাই উল্টাপাল্টা করে দাগাবা না। ঠিক আছে? নতুন বইটা উল্টাপাল্টা করে দাগাবা না। ভাইয়া যে ক্লাস নিব, আমি এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পুরো বইটা দাগায় দেবো। আচ্ছা, এই দাগানোর ক্ষেত্রে আমাদের একটা রুলস আছে, যারা আমার আগে থেকে ক্লাস করো তারা জানো। আচ্ছা, এই কালার দিয়ে দাগানো থাকবে, দেন এই কালার দিয়ে দাগানো থাকবে, দেন এই কালার দিয়ে দাগানো থাকবে। এই পুরো বইটা প্রথম কালার দিয়ে যেটা দাগানো থাকবে সেটা রিডিং পড়বা। ঠিক আছে, রিডিং পড়বা। এই একটু পরেই যখন আমরা ক্লাসটা করতে যাব আমি একটু বলে নিই, যাতে করে তোমাদের জন্য ইজি হয় বিষয়টা বুঝার যে আসলে ভাইয়া কিভাবে পড়াই। ঠিক আছে, অনেকেই নতুন আছে, যেহেতু এই প্রথম এই কালার দিয়ে যেগুলো দাগানো পাবা সেগুলো জাস্ট একটু রিডিং পড়বা। এই কালার দিয়ে যেগুলো দাগানো পাবা সেগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, মুখস্থ করে ফেলবা। আর এই কালার দিয়ে যেগুলো দাগানো থাকবে সেগুলো ভাই একদম তটস্থ বানানো আমি লিখতে পারবো না, যাই হোক একদম তটস্থ, মানে এগুলো কোনোভাবেই ভোলা যাবে না, আর এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কালার দিয়ে। আচ্ছা, অনেকে আছে বায়োলজির কি করে হ্যান্ড নোট বানানো শুরু করে। ভাই, বায়োলজির এত লেখা, তুমি কি হ্যান্ড নোট বানায় শেষ করতে পারবা না। তাই কখনোই বায়োলজির হ্যান্ড নোট বানাবা না। আমি এমনভাবে বইটাকে দাগায় দিব এবং বইয়ের যেইখানে যে অংশটুকু লেখা লাগবে আমি লিখে দিব, যাতে করে তোমার হ্যান্ড নোটের প্রয়োজন না হয়। ঠিক আছে, একদম বইটাই যাতে হ্যান্ড নোটের মতো করে কাজ করে। আচ্ছা, গাইড থেকে যত গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন আছে আমি সব সলভ করে দেবো, কোনো চিন্তা নেই। এই ক্লাস করার পরে তোমার অন্য আর কোথাও কোনো ক্লাস করা লাগবে না, আমি এটা 100% সিউরিটি দিতে পারি। তোমাদের কাজ কি? তোমাদের কাজ খালি এই 3টা কালারের হাইলাইটার নিয়ে, খাতা লাগবে না, বইটাকে নিয়ে সুন্দর করে, এখন যেহেতু শীতকাল, কম্বলটা মোড়া দিয়ে বসে পড়ো। ঠিক আছে, মনোযোগ দিয়ে বসে পড়ো, একদম বিড়ালের মতো করে কান খাড়া করে পড়বা। ঠিক আছে, অনেকক্ষণ হলে বাইরে কথা বলছি, চলো আমরা শুরু করি। আমাদের প্রথম অধ্যায়, চ্যাপ্টারের নাম কি? জীবন পাঠ, জীবন নিয়ে পড়াশোনা। ঠিক আছে, আচ্ছা, এইটুকু অংশের ভিতরে পড়ার মতো কিচ্ছু নাই বা পরীক্ষায় আসার মতো কিচ্ছু নাই, ইম্পর্টেন্ট কিচ্ছু নেই, এই জন্য এই অংশটুকু আমি পড়তেছি না। ঠিক আছে, এবার আসো, এই যে প্রথম প্যারা, এই প্রথম প্যারার ভিতরে জাস্ট এই 2টা লাইন গুরুত্বপূর্ণ। বাকিগুলো তুমি যদি একবারও যদি না পারো কোনো সমস্যা নেই, কিন্তু এই 2টা লাইন তোমার মনে রাখা লাগবে। ঠিক আছে, দেখো, জীবনের ভিত্তিমূলে কাজ করে। আচ্ছা, একটু বড় করে নেওয়া উচিত, তাই না? একটু বড় করে নেওয়া উচিত। হ্যাঁ, জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একই নিয়ম যা কিনা জড়জগৎকেও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই লাইনটা একটু পেঁচানো মনে হইতেছে না? সহজ এই লাইনটা মনে রাখবা জাস্ট, যে জীবজগৎ জড়জগতের মতোই পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার নিয়ম মেনে চলে। জীবজগৎ জড়জগতের মতোই পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার নিয়ম মেনে চলে। এখন অনেকেই জানে না যে হচ্ছে জড় বলতে কি। এটা কি জানো না? জানো ভাই, জড় কি? এই যে খাট, টেবিল, বিল্ডিং, এগুলো সব হচ্ছে জড়, যাদের জীবন নাই। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে জীব, যাদের জীবন আছে। আচ্ছা, এখান থেকে জাস্ট এই লাইনটুকু মনে রাখা লাগবে, আর কিছু তোমার মনে রাখা লাগবে না। এই যে এখন যারা জীবনে কখনো পড়াশোনা করে নাই তারা এই জিনিসগুলো বুঝতে পারবে না। তারা করবে কি? লাইন বাই লাইন সব দাগাবে, যেই জিনিসটাই নতুন মনে হবে সেই জিনিসটাই দাগাবে। এটা কি?
ঠিক হবে পরীক্ষার আগে যে যখন তুমি রিভাইজ দিবা তখন তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে, তোমার মনে হবে আল্লাহ লাইন বাই লাইন পড়া লাগবে। এখন পরীক্ষার আগে টাইম থাকে 1-2 দিন, তুমি কি লাইন বাই লাইন সব পড়ে জীবনে পুরো বই শেষ করতে পারবা না। তাই ভাইয়া যেভাবে দাগায় দিচ্ছি এইভাবে হুবহু বইটাকে দাগাবা, যেইখানে আমি যেই কালার দিয়ে দাগাইছি সেইখানে সেই কালার দিয়ে দাগাবা। ভাই তোমার বায়োলজি নিয়ে আর কোনো চিন্তাই করা লাগবে না, বায়োলজি নিয়ে আর কোনো চিন্তাই করা লাগবে না। বায়োলজি তোমার কোনো প্রাইভেট টিউটরেরও প্রয়োজন হবে না, ঠিক আছে, কোনো প্রাইভেট টিউটরেরও প্রয়োজন হবে না। আচ্ছা এই লাইন বোঝা গেছে? বোঝা গেছে। আচ্ছা এবার আসো, জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান, মানে অনেক আগের বিজ্ঞান আর কি, অনেক আগের বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি, জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি। এখন অনেক স্টুডেন্ট আছে বাংলায় জানে জীববিজ্ঞান, কিন্তু জীববিজ্ঞান এই যে জীববিজ্ঞান যেই সাবজেক্ট, এই সাবজেক্ট আমরা যেই সাবজেক্টটা পড়তেছি এই সাবজেক্টের নাম হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংলিশে বায়োলজি বলে, এটা অনেকেই জানে না, ঠিক আছে। আচ্ছা বায়োলজি, এখন এই যে বায়োলজি যে শব্দটা, এই বায়োলজি যে শব্দটা, এই বায়োলজি শব্দটা আসছে, বায়োলজি শব্দটা হয়েছে গঠিত হয়েছে হচ্ছে গ্রিক শব্দ থেকে, গ্রিক শব্দ বায়োস ও লোগোস থেকে। আচ্ছা অনেকে এই জিনিসটা বুঝতে পারেনি, অনেকে এই জিনিসটা বুঝতে পারেনি, দেখো আমি বুঝাই। আচ্ছা আমি বুঝাই, দেখো আমাদের আমাদের ইয়ের নাম কি, আমাদের অধ্যায় সরি আমাদের বইটার নাম কি, জীব বিজ্ঞান। মানে কি, মানে হচ্ছে জীবনের বিজ্ঞান বা জীবন জ্ঞান, ঠিক আছে। এটা থেকে আমরা বলতে পারি জীবন জীবন জ্ঞান, ঠিক আছে, জ্ঞান বলতে পারি। এখন এই জীবনকে এই জীবনকে জীবনকে তোমার হচ্ছে গ্রিকদের ভাষায় বলা হয় হচ্ছে বায়োস, ঠিক আছে, বায়োস। বানান কি ঠিক লিখছি? হ্যাঁ ঠিক লিখছি, বায়োস। আর এই জ্ঞানকে গ্রিকরা কি বলে জানো? গ্রিকরা বলে হচ্ছে লোগোস, লোগোস। এখন কথা হচ্ছে গ্রিক কি সেটাও বুঝতে পারতেছে না, আচ্ছা সমস্যা নাই আমি বুঝাইতেছি। দেন এরপরে হয়েছে কি, এরপরে এরপরে এই বায়োস আর এই লোগোস এই দুইটা মিলায় হয়েছে হচ্ছে বায়োলজি শব্দটা আসছে, ঠিক আছে। বায়োলজি আমি কি বুঝলাম, আমি সর্বপ্রথম বললাম আমরা পড়তেছি হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞান মানে কি, জীবনের যে জ্ঞান, জীবন সম্পর্কে যে জ্ঞানগুলো। এখন জীবনকে গ্রিকরা বলে হচ্ছে বায়োস, আর জ্ঞানকে গ্রিকরা বলে হচ্ছে লোগোস। আর এই বায়োস আর লোগোস থেকে শব্দটা আসছে হচ্ছে বায়োলজি, ঠিক আছে। এখন অনেকের সমস্যা হয়েছে হচ্ছে বুঝতে পারতেছে না যে ভাইয়া গ্রিক কি। গ্রিক হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আমাদের বাংলা যেরকম ভাষা, ইংলিশ যেরকম ভাষা, গ্রিকও হচ্ছে একটা ভাষা, ঠিক আছে। এখন এতটুকু তো বোঝা গেছে, তার মানে এই যে বায়োস মানে জীবন আর লোগোস মানে হচ্ছে জ্ঞান, এই দুইটা শব্দের সংযোগের মাধ্যমে আসছে হচ্ছে বায়োলজি, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা এর ভিতরে আর কিছু বড় মতো নেই, এই জিনিসটা আমি এখানে আবার লিখে দিছি, এটা আমরা কেটে দিই, এটা আমরা কেটে দিই, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, কাটতে বেশি টাইম লেগে গেল। ওকে, ও আচ্ছা আরেকটা জিনিস বলি নাই, এই চ্যাপ্টারের উপর আমাদের মোট পর্ব হবে হচ্ছে 60টা পর্ব হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারের উপর আমাদের মোট পর্ব হবে হচ্ছে 60টা পর্ব। সো এই 60টা পর্বের ভিতরে আমরা তোমার হচ্ছে প্রত্যেকটা পর্বের শেষে, ধরো আজকে এই যে 1.2 পড়াইতেছি, এই 1.2 থেকে যতগুলো এমসিকিউ আসছে সব আমি আজকে পড়ায় ফেলবো, আজকের এই পর্বতেই পেয়ে যাবা। এভাবে প্রত্যেকটা পর্বের শেষে ওই পর্বে যা যা আমি পড়াবো সেগুলো এমসিকিউ সলভ করে ফেলবো, এবং লাস্ট ক্লাসে যে আমরা সৃজনশীলগুলো সলভ করে ফেলবো, এবং সাজেশনও দিয়ে দিব যে কোন কোন টপিক থেকে স্পেসিফিক্যালি প্রশ্ন আসবে, ঠিক আছে। কোনো প্যারা নেই ভাই, জীববিজ্ঞান নিয়ে কোনো প্যারা খাওয়ারই দরকার নেই। আচ্ছা জীববিজ্ঞানের শাখা, এখন আমরা পড়বো কি, জীববিজ্ঞানের শাখা। আচ্ছা আচ্ছা বলো তো, এই পৃথিবীতে আমরা জানি জীব আছে, জীব কারা? যাদের জীবন আছে তারাই জীব। এখন বলো তো এই পৃথিবীতে কয় রকমের জীব আছে? অনেকে বলবে 2 রকমের, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদ বলতে গাছগাছালি, গাছপালা, গাছপালার তো জীবন আছে। আবার অনেকে বলবে প্রাণী, প্রাণী বলতে এই যে আমরা মানুষ, গরু, ছাগল, এগুলো। এখন তোমাকে আমি এই কোশ্চেনটা করতে পারি যে শুধুমাত্র উদ্ভিদ আর প্রাণী এই দুইটাই জীব, আর কোনো জীব কি এই পৃথিবীতে নাই? আছে। কারা? যেমন এই যে ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো, ঠিক আছে, এগুলোও কিন্তু জীব। আচ্ছা এখন দেখো রিডিংটা পড়ি, এইখান থেকে রিডিংটা আমাদের পড়া শুরু। জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালেই দেখতে পাই,
জীবের যে দুইটা ধরন, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন আছে। মানে এই এত বড় একটা জীবের বিজ্ঞান নিয়ে আমরা পড়াশোনা করব, জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করব, এটাকে দুইটা ভাগে ভাগ করে নেওয়া হয়তো, প্রাণীর বিজ্ঞানটাকে আলাদা করে নেওয়া হয়তো, উদ্ভিদের বিজ্ঞানটাকে আলাদা করে নেওয়া হয়তো, এটাই বলতেছে এখানে। হ্যাঁ, এই রীতি এখনো কিছুটা চালু আছে, যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধুমাত্র এই উদ্ভিদ বিজ্ঞান আর জীববিজ্ঞান এই দুইটা শাখাতেই ভাগ করা হয় না, বরং এমন অনেক জীব আছে যা উদ্ভিদ ও প্রাণীর কোনোটিই নয়, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক। এখন আমাদের যে জীববিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান এই দুইটা শাখা বাদ দিয়ে আরো শাখা তৈরি হয়েছে, যেগুলোর ভিতরে এই ব্যাকটেরিয়া, ছত্রাক এদেরকে নিয়ে কথা বলা হয়। ব্যাকটেরিয়া, ছত্রাকের মুখ কালো করে ফেলছিলাম। আচ্ছা, আবার কখনো কখনো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতির কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয়, আর তখন জীবের ধরন, শাখা লাগসই হয় না। আচ্ছা, এগুলো না বুঝলেও হবে, কিন্তু আচ্ছা আরেকটা লাইন আছে, সেটা আমরা পড়ে ফেলি আগে, তারপরে বলতেছি। আচ্ছা, জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত ও ফলিত দুই ভাগে ভাগ করা হয়। জ্ঞানের যতগুলো শাখা আছে আমাদের এই পুরো বিশ্বে, পৃথিবীতে জ্ঞানের যতগুলো শাখা আছে, শাখাগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফলিত, আরেকটা হচ্ছে ভৌত। এখন ভৌতরই আরেক নাম হচ্ছে মৌলিক। ভৌতরই আরেক নাম মৌলিক। তার মানে তুমি প্রাইমারিলি কি মনে রাখবা, তোমার হচ্ছে মেইনলি মনে রাখবা যে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে ফলিত। এখন ভৌতর অপর নাম হচ্ছে মৌলিক। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এতক্ষণ যে আমরা পড়লাম, এখান থেকে কি কি পড়লো? এখান থেকে বললাম যে হচ্ছে আমাদের চারপাশে যত জীব আছে, শুধুমাত্র যে উদ্ভিদ আর প্রাণী জীব এমন না, আরো জীব আছে যারা উদ্ভিদও নয়, প্রাণীও নয়, কিন্তু জীব, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক। আচ্ছা, এখন এই জীব বিজ্ঞানের শাখা আছে যতগুলো, এই সবগুলো শাখাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে ফলিত। ভৌত বা মৌলিক আর একটা হচ্ছে ফলিত। এখন ভৌত, ফলিত এগুলো কি, এগুলো কি, এগুলো কি, এই কোশ্চেন তোমার মাথায় এখন আসতেছে। দেখো, ভৌত শাখা বলতে সেসব শাখাকে বোঝানো হয় যেখানে তারা তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়, আর যেখানে প্রয়োগটাই বড় সেটা হচ্ছে ফলিত শাখা। অনেকে আছে কিচ্ছু বুঝতে পারে না এই লাইন থেকে, প্যারা নাই, আমি বুঝাইতেছি। আমি তোমাকে সিম্পল উদাহরণ দিই। হ্যাঁ, সিম্পল উদাহরণ দিই। আচ্ছা, তোমরা এইটে থাকতে হয়তো বা অনেকেই প্র্যাকটিক্যাল করো নাই, কিন্তু এখন তোমরা 9-এ উঠছো না, তোমাদেরকে দেখবা প্র্যাকটিক্যাল করাবে। প্র্যাকটিক্যাল খাতা লেখা লাগবে। ঠিক আছে? তো দেখবা যে হয়েছে অনেক গ্রামের স্কুল যেগুলো আছে ওগুলোতে আবার প্র্যাকটিক্যাল করে না। যেমন আমি নিজেই গ্রামে পড়ে আসছি, আমাদেরকে খালি প্র্যাকটিক্যাল খাতা লেখাইছে। প্র্যাকটিক্যাল মানে কি বুঝো? প্র্যাকটিক্যাল মানে ধরো তুমি বইয়ের ভিতরে, এই বইয়ের ভিতরে পড়তেছো, এই বইয়ের ভিতরে তোমার শরীরের ভিতরে যে রক্ত আছে, রক্তের ভিতরে তোমার হচ্ছে বিভিন্ন রকমের লোহিত রক্তকণিকা আছে, বা রক্তের ভিতরে বিভিন্ন রকমের কণিকা আছে, এগুলো তুমি বইয়ের ভিতরে থিওরি আকারে খালি মুখস্থ করতেছো। কিন্তু যখন তোমাকে রক্তের ভিতরে কোন কোন কণিকা আছে এগুলো তোমাকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখাবে প্র্যাকটিক্যালি, সেটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে? প্র্যাকটিক্যাল দেখাবে তোমাদেরকে। আচ্ছা, এখন এইটার সাথে এইখানে কি সম্পর্ক দেখো, রক্ত সম্পর্কে, রক্তের ভিতরে 3টা কণা আছে, এরপর হয়েছে 3টা কণিকা আছে, এই 3টা কণিকা দেখতে কিরকম, এগুলো তুমি মুখস্থ করতেছো। এখানে এগুলো হচ্ছে মুখস্থ করতেছো, এগুলো হচ্ছে থিওরি, এগুলো হচ্ছে থিওরি। এই যে মুখস্থ করতেছো, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতেছো, এইটা হচ্ছে তাত্ত্বিক। এটা হচ্ছে তাত্ত্বিক বা তত্ত্ব বলা হয়। আর তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে ভৌত, ভৌত শাখাতে। তাত্ত্বিক বা তত্ত্ব এগুলো কিসের ভিতরে? ভৌত শাখাতে। অনেকেই বুঝতে পারে না, সমস্যা নেই, অনেকেই বুঝতে পারে না, ভৌতর মধ্যে। আর এই যে তুমি রক্ত 3 প্রকার মুখস্থ করতেছো, এটা যখন তুমি প্র্যাকটিক্যালি করে দেখতেছো যে আসলে রক্তের ভিতরে 3 রকমের কণিকা আছে, সেইটা হচ্ছে ফলিত শাখার অন্তর্গত। ঠিক আছে? এখন অনেকেই বুঝতে পারে নাই, আমি তাদের জন্য শর্ট করে দিই, দিতেছি, প্যারা নেই তো, শর্ট করে দিই। শর্ট করা বিষয়টা তুমি জাস্ট মনে রাখবা, তুমি শুধুমাত্র মনে রাখবা ভৌত বলতে কি বুঝাইতেছে? যেখানে তাত্ত্বিক বা তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়, তাত্ত্বিক। ঠিক আছে? ভৌত, তাত্ত্বিক। ফলিত
আমার লেখাটা একটু খারাপ ভাই, এটা ইগনোর করিও, ঠিক আছে? আচ্ছা, প্রয়োগিক বা হচ্ছে প্রয়োগ, প্রয়োগ, এই দুইটা কথা একটু মনে রাখবা। ভৌত তাত্ত্বিক, ফলিত, প্রয়োগ, ডিরেক্ট এমসিকিউ আসলে পারে যাওয়া, ঠিক আছে? এই দুইটা জিনিস মনে রাখবা। এখন আসো, আমাদের এই জীববিজ্ঞানকে তো তার মানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে কি ফলিত। এখন ভৌতর যে শাখা আছে জীববিজ্ঞানের ক্ষেত্রে, ভৌত শাখা কয়টা জানো? ভৌত শাখা হচ্ছে মোট এই যে 11টা। ভৌত শাখা মোট কয়টা জীববিজ্ঞানের ক্ষেত্রে? 11টা। এবং আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই 11টাই পড়বো, ঠিক আছে? এবং এগুলো থেকে এমসিকিউ সলভ করে ফেলবো। এখন কথা হচ্ছে কি পড়বো আমরা এখন? আমরা পড়বো হচ্ছে যে ভৌত জীববিজ্ঞান আছে, ভৌত জীববিজ্ঞানের 11টা শাখা আছে, 11টা শাখা আছে, সেগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? সেগুলো নিয়ে পড়বো। আচ্ছা দেখো 11টা শাখা। এখন কি করবা? এখন তোমাদের কাজ কি জানো? তোমরা ভিডিওটা পজ করবা, ভিডিওটা বন্ধ করবা, বন্ধ করে যেই এই যে 11টা নাম দেওয়া আছে অঙ্গসংস্থান, মরফোলজি, ইংলিশ সহকারে অঙ্গসংস্থান, মরফোলজি, অঙ্গসংস্থান, মরফোলজি, শ্রেণীবিন্যাস বিদ্যা, ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি, ইংলিশ সহকারে 20টা বার পড়বা। 20 বার পড়বা। কয়বার? কয়বার? 20 বার পড়বা সবগুলো। এই 11টা ভাগ শাখা 20 বার পড়বা। 20 বার পড়ে টরে দেন আবার ভিডিওটা চালু করবা, ঠিক আছে? তারপরে দেখবা তোমাদের কাছে কতটা ইজি লাগে। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হয়েছে কি জানো ভাই? এই 11টাই তোমার মুখস্থ করা লাগবে, 11টাই তোমার মুখস্থ করা লাগবে। সাথে এই 11টা শাখা বা কোষবিদ্যা বা সাইটোলজি বলতে কি বোঝানো হইতেছে সেগুলো তোমার মুখস্থ করা লাগবে, ঠিক আছে? যেমন হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলতে কি বুঝাইতেছে বা কি জিনিস, সেটা তোমার মুখস্থ করা লাগবে। এটা এমসিকিউতে যে কতবার আসছে, এই যে দেখো, এই সব এমসিকিউতে, এই সব এমসিকিউতে এই জায়গাটা থেকে কোশ্চেন করছে। তার মানে কি এই 11টা আমাদের খুব ভালো মতো মুখস্থ করা লাগবে। আর যাদের ডাক্তার হওয়ার ইচ্ছা তাদের তো ভাই বায়োলজি মুখস্থ করা ছাড়া বা বায়োলজিতে প্রো হওয়া ছাড়া কোনো ওয়ে নাই ডাক্তার হওয়ার ইচ্ছা যাদের। এখন আসো দেখো, এই যে মুখস্থ করা লাগবে 11টা, তোমাদের তো ভিতরে তো ভয় চলে আসছে। কোনো চিন্তা নাই ভাই, আমি দেখো কতটা ইজিলি বুঝাইতেছি। কিচ্ছু করা লাগবে না তোমার, জাস্ট আমি যে ট্রিক্সটা বলবো ট্রিক্সটা ফলো করবা। দেখো, প্রথমটা হচ্ছে অঙ্গসংস্থান বা মরফোলজি বা ইংলিশ নামগুলো মুখস্থ করা লাগবে, কিচ্ছু করার নাই। ইন্টারেজেও লাগবে। আর কেউ যদি ডাক্তারি বা আমার মতো গরুর ডাক্তার না, তোমার হচ্ছে যত পশু আছে পশুর ডাক্তার আমি তো, ডাক্তার আমি এখনো হই নাই, পড়াশোনা করতেছি। তো যারা এগুলো নিয়ে পড়াশোনা করবা তাদের এগুলো জানা লাগবে, ঠিক আছে? এগুলো মুখস্থ করা লাগবে। যেমন দেখো, প্রথমটা আছে হচ্ছে কি? প্রথমটা আছে হচ্ছে অঙ্গসংস্থান। অঙ্গসংস্থান, অঙ্গ, অঙ্গ বলতে কি বুঝাইতেছে? অঙ্গ বলতে যে আমাদের হাত পা এগুলোকে বলতেছে অঙ্গ, ঠিক আছে? চোখ কান মাথা। আচ্ছা, এই অঙ্গ সংস্থান মরফোলজি, এই যে লজি আছে না, লজি মানে সবসময় মনে রাখবা, এই যে আমি উপরে লিখে দিছি, লজি মানে সবসময় মনে রাখবা হচ্ছে বিদ্যা বা জ্ঞান, ঠিক আছে? লজি মানে সবসময় মনে রাখবা বিদ্যা বা জ্ঞান। এখন এই যে সামনে যে মরফো আছে, এই মরফো মানে হচ্ছে অঙ্গ গঠন। তার মানে তুমি কি করবা? তুমি এখন মুখস্থ করবা মরফো মানে হচ্ছে অঙ্গ গঠন। মরফো মানে কি? মরফো মানে হচ্ছে অঙ্গ গঠন। তার মানে তোমাকে যদি বলা হয় অঙ্গ সংস্থান, এর ইংরেজি বলো তো, তুমি কি বলবা? তুমি অঙ্গ, খালি অঙ্গটুকু নিয়ে ভাববা। অঙ্গ কিসের ইংলিশ? অঙ্গর ইংলিশ কি জানো ছিল? ইংলিশ না তো আসলে, এগুলো লেখা আছে হচ্ছে গ্রিক শব্দে। তো এখন তুমি জাস্ট মনে রাখবা, মনে রাখার জন্য আমি এখানে বলতেছি অঙ্গ। অঙ্গ দেখলে তোমার মনে পড়বে মরফো, তার মানে এটা হচ্ছে মরফোলজি। ইংলিশ না, সরি, গ্রিকটা হবে হচ্ছে মরফোলজি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হয়েছে মরফোলজির ভিতরে কি পড়া হয়? এই যে অঙ্গর কথা বললাম, চোখ কান হাত পা, হ্যাঁ, এইগুলোর গঠন, এই যে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। দৈহিক গঠন, দেহের যে গঠন, আমাদের দেহের যে গঠন, এই গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গসংস্থান, আর দেহের অভ্যন্তরীণ বিষয় বর্ণনার বিষয়কে অন্ত অঙ্গসংস্থান বলে। কি কি আছে এখানে ভাই? এখানে আছে, প্রথম কথা হচ্ছে অঙ্গসংস্থান। অঙ্গসংস্থান কি? অঙ্গসংস্থান হচ্ছে এই যে দৈহিক গঠন নিয়ে বর্ণনা করা হয় যেই তোমার হচ্ছে ইয়াতে শাখাতে, সেটা হচ্ছে মরফোলজি বা অঙ্গসংস্থান। এখন কথা হচ্ছে দেহের বাহ্যিক বিষয়কে নিয়ে বর্ণনা করা হয়। যেমন হচ্ছে এই যে দেহের তুমি হাত পা এগুলো দেখতে পাইতেছো, এগুলো কি বাহ্যিক অঙ্গ নিয়ে যেখানে তোমার হচ্ছে গবেষণা বা পড়া হয়, সেটা হচ্ছে বহি অঙ্গসংস্থান। আর দেহের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেখানে পড়া হয় সেটা হচ্ছে অন্ত অঙ্গসংস্থান,
ঠিক আছে, সিম্পল। আচ্ছা, অঙ্গ সংস্থান শেষ। এবার আসো বি নাম্বার, শ্রেণী বিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এটা তো তোমরা ক্লাস 8-এ থাকতেও পড়ে আসছো, এন্ড যারা ক্লাস 8-এ ফাঁকি মারছে তাদের জন্য কষ্ট হচ্ছে, প্যারা নাই, আমি বলে দিচ্ছি। দেখো, শ্রেণী বিন্যাস বিদ্যা, শ্রেণী বিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, এটা আজকের ক্লাস না, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে গেলে তোমরা দেখতে পারবা এই ট্যাক্সোনমির ডিটেইলস তোমরা পড়তে পারবা। তবে এখান থেকে একটুখানি মনে রাখবা, ট্যাক্সো মানেই হচ্ছে শ্রেণীবিন্যাস। ট্যাক্সো মানে কি? শ্রেণীবিন্যাস। ট্যাক্সো মানে কি? শ্রেণীবিন্যাস। আচ্ছা, এই শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, দেখো, জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো এই শাখার আলোচ্য বিষয়। তার মানে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যার আলোচ্য বিষয় কি? জীবের শ্রেণীবিন্যাস এবং তার যে রীতিনীতি বা শ্রেণীবিন্যাস করার যে নিয়ম আছে, সেগুলো হচ্ছে এই শাখার আলোচ্য বিষয়। শেষ, শ্রেণীবিন্যাস বিদ্যা শেষ। শ্রেণীবিন্যাস বিদ্যার অপর নাম কি? ট্যাক্সোনমি। এটা মনে রাখা লাগবে কিন্তু। এইবার আসো শারীরবিদ্যা বা হচ্ছে শরীরের বিদ্যা। ঠিক আছে, এখানে ইংলিশটা মনে রাখা লাগবে, ফিজিওলজি। এটা ডিরেক্ট কোশ্চেন আসছে, আমি এরপরে দেখাইতেছি, এই যে এখনই এমসিকিউ গুলো সলভ করে দিব। শারীরবিদ্যা বা ফিজিওলজি, ফিজিওলজি। এখন এখান থেকে তুমি মনে রাখবা, ফিজিও মানে হচ্ছে শরীর। তার মানে যখন তোমার কাছে আসবে, তোমাকে যখন বলা হবে যে হচ্ছে ফিজিওলজির এর অর্থ কি, তখন তোমার মাথায় আসবে ফিজিও মানেই পড়ছিলাম যে হচ্ছে শরীর, তার মানে শরীরবিদ্যা। তার মানে তোমাকে যদি বলা হয় ফিজিওলজি কাকে বলে, তখন তুমি বলবা কি, শরীরের বিষয়াদি বা শরীর সম্পর্কে যেখানে জ্ঞান, শরীর সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, সেটা কি? সেটা হচ্ছে ফিজিওলজি। যেমন এখন দেখো, জীবের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেটাই কি? সেটা হচ্ছে ফিজিওলজি বা শরীরবিদ্যা। এখন এইখান থেকে তোমার মনে রাখা লাগবে, ভাই, এটা যে কয়বার এমসিকিউতে আসছে, রিসেন্টলি আসছে, তুমি একটু পরে যখন আমি সলভ করতে যাবো তখন দেখতে পাবা। এটা হচ্ছে জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হচ্ছে জৈব রাসায়নিক কার্যাদি। এইটা প্রথম কথা মনে রাখা লাগবে যে হচ্ছে জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি। জৈব রাসায়নিক কার্যাদিগুলা কোনগুলা? যেমন এই যে আমরা শ্বাস নিই, শ্বাস ছাড়ি। ওকে, লাভ চিহ্ন হয়ে গেছে, সরি। আচ্ছা, অটো হয়ে গেছে, বুঝছো, এআই দিয়েই হয়ে গেছে। আচ্ছা, জৈব রাসায়নিক কার্যাদি যেমন হচ্ছে শ্বসন, দেন হচ্ছে রেচন, তারপরে কি হচ্ছে সালোক সংশ্লেষণ। ঠিক আছে, এইগুলো হচ্ছে শরীরবিদ্যার পড়াশোনার টপিক। ঠিক আছে, এখন কি বললাম আমরা? 3 নম্বরে পড়ছি হচ্ছে শরীরবিদ্যা। শরীরবিদ্যার তোমাকে যদি বলা হয় হচ্ছে ফিজিওলজি বলতে কি বুঝো তুমি বলো তো? তখন তোমার মাথায় আসবে ফিজিও অর্থই ছিল শরীর, তার মানে শরীরবিদ্যা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিওলজি। শরীরবিদ্যার বলতে কি বুঝাইতেছে? তোমার হয়েছে আমাদের দেহের যে নানা অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, শরীরবিদ্যা শেষ। এবার আসো হিস্টোলজি। তুমি মনে রাখবা, হিস্টো মানে হচ্ছে টিস্যু। হিস্টো মানে হচ্ছে টিস্যু। টিস্যুর অপর নাম আবার কিন্তু কলা। ঠিক আছে, এটা কিন্তু এই খাওয়ার কলা না, এটা কিন্তু খাওয়ার কলা না। ঠিক আছে, আচ্ছা, হিস্টোলজি, টিস্যুর হচ্ছে হিস্টো মানে কি? হিস্টো মানে হচ্ছে টিস্যু, এটা মাথায় রাখবা। তার মানে জীবদের, আমাদের দেহে তো টিস্যু আছে, তাই না? আমাদের দেহে তো টিস্যু আছে। এখন এই টিস্যু বলতে আবার তোমরা ওই নর্মাল টিস্যু ভাবিও না ভাই, অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু বা কলা তৈরি হয়, যেটা আমাদের টিস্যু অধ্যায়ে গেলে আমরা পড়তে পারবো। ঠিক আছে, এখন আপাতত জাস্ট এটা মনে রাখো, হিস্টোলজি। হিস্টো মানে হচ্ছে টিস্যু। জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী এই শাখায় আলোচনা করা হয়। তার মানে তোমাকে যদি বলা হয় হিস্টোলজি বলতে তুমি কি বুঝে বলো তো? তোমার মাথায় আসবে হিস্টো মানে আমরা পড়ছি হচ্ছে টিস্যু। তার মানে টিস্যুর গঠন, এরপরে হচ্ছে বিন্যাস, তারপরে হচ্ছে কার্যাবলী, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই কি? সেটা হচ্ছে হিস্টোলজি। শেষ। এইবার আসো 5 নম্বরটা, ভ্রূণ বিদ্যা। ভ্রূণ কি? ভ্রূণ কি এটাও জানতে পারবা সামনে। এখানে এত ডিটেলস আমি না বলি, মাথাটা ঘুরায় যাবে। জাস্ট মনে রাখবা, ইমব্রায়োলজির ইমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ। ভ্রূণ ভ্রূণ কি? আমি তারপর যদি একটুখানি সিম্পলি যদি বলি, আমরা তো জন্ম হওয়ার আগে কি আমাদের মায়ের পেটে ছিলাম? তো মায়ের পেটে আমরা কয়দিন ছিলাম? 10 মাস 10 দিনের মতো ছিলাম। ওইখানে প্রথম যে 2 মাস ছিলাম, 2 মাসও না, আসলে 2 মাসের কাছাকাছি, প্রথম যে 2 মাস ছিলাম, সেই 2 মাস সময় পর্যন্ত আমাদেরকে ভ্রূণ বলা হইতো। ঠিক আছে, ভ্রূণ।
বোঝা গেছে? না বুঝলেও সমস্যা নাই, এটা মনে রাখার দরকার নেই। তার মানে তোমাকে যদি কোশ্চেন করা হয় এমব্রায়োলজি বলতে তুমি কি বুঝো, তোমার মাথায় আসবে এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ, তার মানে হচ্ছে ভ্রূণ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে এমব্রায়োলজি। এখন একটুখানি এটা মনে রাখা লাগবে, জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি, তার মানে এই যে বললাম ভ্রূণ নিয়ে যেখানে আলোচনা করা হয়, ভ্রূণ কিভাবে সৃষ্টি হইতেছে, ভ্রূণের গঠনটা কি, ভ্রূণ কিভাবে পরিস্ফুটন বা বড় হইতেছে, ভ্রূণ কিভাবে বিকাশ হইতেছে, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে এমব্রায়োলজি। ঠিক আছে, সেটা হচ্ছে এমব্রায়োলজি। দেখো ভাই, আমি সর্বোচ্চ ট্রাই করতেছি ইজি করে বোঝানোর। এখন বিষয় যে এই জিনিসটা একটু মনে রাখা লাগবে, জনন কোষের উৎপত্তি, চেহারাটারে কালো বানায় দিছে জনন কোষে, জনন কোষের উৎপত্তি, এই টপিক এই লাইনটারে মনে রাখা লাগবে। এটা কি ভ্রূণবিদ্যার মধ্যে জনন কোষের উৎপত্তি, জনন কোষ কি, এগুলোও সামনে বুঝাবো ভাই। এখন এত প্যারা খাওয়া যাবে না, আমি যতটুকু পড়তে বলছি এখন আপাতত ততটুকু পড়ো। জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা এই শাখার প্রধান বিষয়। ভয় করার দরকার নাই, আমি আবার রিক্যাপ করে দিব, টাইম যতক্ষণ লাগে লাগুক, আগে আমাদের বোঝা লাগবে। এমব্রায়োলজি শেষ, এবার আসা হচ্ছে কোষবিদ্যা। কোষবিদ্যা, সাইটোলজি, সাইটোলজি, সাইটো মানেই হচ্ছে কোষ, সাইটো মানে কি, কোষ। তার মানে তোমাকে যদি কোশ্চেন করা হয় ভাই সাইটোলজি কি বলতো, তোমার মাথায় আসবে ভাই সাইটো মানেই হচ্ছে কোষ, তার মানে হচ্ছে কোষের গঠন, কোষের কাজ, এরপর হচ্ছে কোষ কিভাবে বিভাজিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই কি, সেটা হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। শেষ, এবার আসো বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্স, আচ্ছা, জিন ও জীবের বংশধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। এখন অনেকেই বলবে ভাই জিন কি, জিন কি? আচ্ছা, আমি নর্মাল উদাহরণ দিই। তুমি দেখবা তোমার কিছু বৈশিষ্ট্য তোমার বাবার মতো, কিছু বৈশিষ্ট্য তোমার মায়ের মতো। কিভাবে আসছে তোমার তোমার শরীরের ভিতরে? এটা ডিএনএ এর মাধ্যমে আসছে। ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশকে জিন বলে, ঠিক আছে, জিন বলে। তাও অনেকে বুঝতে পারে নাই। দেখো জিনের উদাহরণ দিই করে, কোথায় গেল জিনের উদাহরণ দিই, এই যে নিয়ে আসছি নিয়ে আসছি নিয়ে আসছি, এই যে মনে করিয়েন না এই টাইপের জিন, ঠিক আছে, এই টাইপের জিন মনে করিও না, আসলে হচ্ছে এই যে ডিএনএ, এই যে ডিএনএ, ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ থেকে অংশকে জিন বলা হয়। তার মানে এই যে কি, জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী এবং পিতামাতা থেকে সন্তানে প্রেরিত হওয়া উত্তরাধিকার এককই হচ্ছে জিন। ঠিক আছে, ওকে, আচ্ছা। অনেকেই তারপরেও বুঝতে পারে নাই, প্যারা নাই ভাই, সবই যে বোঝা লাগবে এমন কোনো কথা নাই, আর একবারে যে সবকিছু বুঝে যাবা এমন কোনো কথা নাই, আস্তে আস্তে বুঝতে পারবা, প্যারা নাই, এখনো 2 বছর তোমার হাতে সময়। আচ্ছা, তার মানে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে জেনেটিক্স। শেষ, এবার আসো বিবর্তন বিদ্যা। যখনই তুমি দেখবে হচ্ছে বিবর্তন, তখনই তোমার মাথায় আসবে হচ্ছে পরিবর্তন। যখনই তুমি দেখবা যে হচ্ছে বিবর্তন শব্দটা কোথাও লেখা আছে, তখনই তোমার মাথায় আসবে হচ্ছে পরিবর্তন। ঠিক আছে, বিবর্তন পরিবর্তন, বিবর্তন পরিবর্তন, বিবর্তন পরিবর্তন। এখানে ইভলিউশন, বিবর্তনের ইংরেজিটা হচ্ছে ইভলিউশন। আচ্ছা, এই পৃথিবীতে কিভাবে আমরা মানুষ আসছি, এই পৃথিবীতে কিভাবে প্রাণের প্রাণ তৈরি হয়েছে, এরপরে হয়েছে হচ্ছে আমরা আগে, তোমরা কি অনেকে শুনছো না যে আগের যুগের মানুষ ছিল অনেক বড় বড়, এক একটা গাছের সমান, এক একটা 10 তলা 15 তলা বিল্ডিং এর সমান, কিন্তু ওইখান থেকে আস্তে আস্তে ছোট হইতে 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 আমরা কত ছোট হয়ে গেছি। এই তো জীবের পরিবর্তন বা বিবর্তন এবং ক্রম বিকাশের তথ্যসমূহ কোথায় আলোচনা করা হয়, এই ইভলিউশন বা বিবর্তন বিদ্যাতে। ঠিক আছে, তার মানে তোমার যদি কোশ্চেন করা হয় ভাই বিবর্তন বিদ্যা বলতে তুমি কি বুঝো, তখন তোমার মাথায় আসবে বিবর্তন পরিবর্তন। তার মানে এই যে আদিকাল থেকে আমরা যে পরিবর্তিত হইতে 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 যে এই সময়ে আসছি, আমাদের দৈহিক গঠন আগে যেমন ছিল এখন কিন্তু তেমন নাই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আবার পৃথিবীতে কিভাবে প্রাণের বিকাশ হয়েছে এই বিষয়গুলো এই বিবর্তন বিদ্যাতে পড়া হয়। ঠিক আছে, এবার আসো বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা, ইকোলজি। ইকোলজির ইকো মানে হচ্ছে পরিবেশ। ঠিক আছে, ইকোলজির ইকো মানে হচ্ছে পরিবেশ, বাস্তুবিদ্যা। আচ্ছা, বাস্তুবিদ্যা বলতে কি বোঝাইছে, সোজা কথা মনে রাখবা, এই যে পরিবেশের সাথে আমাদের জীবেদের সম্পর্ক আছে না, পরিবেশের সাথে জীবের সম্পর্ক আছে না, অবশ্যই আছে। এই পরিবেশের সাথে যে জীবের সম্পর্ক, কেমন টাইপের সম্পর্ক আছে, কি রকমের সম্পর্ক আছে, সেইগুলো এই বাস্তুবিদ্যার ভিতরে আলোচনা করা হয়। বাস্তুবিদ্যা শেষ,
এইবার হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি, এই যে এইখানে ইংলিশটাই লেখা আছে দেখো, এন্ডোক্রাইনোলজি, এখানে যে ক্রাইনোটুকু লেখা আছে, ক্রাইনো মানে হচ্ছে হরমোন। তার মানে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে ভাইয়া এন্ডোক্রাইনোলজি সম্পর্কে তুমি কি বুঝো, তখন তুমি কি বলবা যে হচ্ছে জীবের দেহে, তোমার মাথায় আসবে কি এন্ডোক্রাইনোলজি, ক্রাইনো মানেই হচ্ছে হরমোন। তার মানে জীবের দেহে হরমোনের কাজ নিয়ে এই শাখাতে আলোচনা করা হয়। জীবের দেহে হরমোনের কাজ নিয়ে এই শাখাতে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি শেষ। এবার হচ্ছে বায়োজিওগ্রাফি। বায়ো মানে কি জীব বা জীবন, আর জিওগ্রাফি মানে কি ভূগোল। এটা তো জানোই অনেকে, না জানলেও সমস্যা নেই। তার মানে বায়োজিওগ্রাফি মানে কি জীব ভূগোল। এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি সম্পর্কে আলোচনা করা হয়। যাক, এই যে 11টা, এই 11টা মনে রাখা লাগবে, এই 11টা মনে রাখা লাগবে। আশা করি এটা মনে রাখা একদম ইজি হবে। আমি আবার বলে দিই, তোমার অঙ্গসংস্থান, মরফোলজি, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাইয়া মরফোলজি সম্পর্কে তুমি কি বুঝো, তখন তোমার মাথায় আসবে ভাইয়া মরফো মানেই হচ্ছে অঙ্গ। অঙ্গ তার মানে আমাদের দেহের যে গঠন, এই গঠনটা যে সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মরফোলজি শেষ। এখন দেহের বাহ্যিক গঠন সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি বা হচ্ছে কি বহি অঙ্গসংস্থান, আর দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে বলা হচ্ছে অন্তঃঅঙ্গসংস্থান শেষ। ট্যাক্সোনমির এখানে ট্যাক্সো মানে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। তার মানে জীবের শ্রেণীবিন্যাস ও তার যে নিয়ম আছে এইগুলো হচ্ছে এই শাখাতে আলোচনা করা হয় শেষ। এবার হচ্ছে ফিজিওলজির ফিজিও মানেই হচ্ছে শরীর, আমি মাথায় রাখবো। আচ্ছা, আমাদের জীবের নানা অঙ্গ প্রত্যঙ্গের ভিতর যে জৈব রাসায়নিক কাজগুলো হয়, জৈব রাসায়নিক কাজ বলতে কি কি বলতেছে, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এগুলো নিয়েই শারীরবিদ্যাতে আলোচনা করা হয় শেষ। হিস্টোলজি যদি তোমাকে বলা হয়, তোমার মাথায় আসবে প্রথমে হিস্টো মানে হচ্ছে টিস্যু বা কলা। তার মানে এখানে টিস্যুর গঠন, বিন্যাস, এরপর হচ্ছে কার্যাবলী বা টিস্যু কি কাজ করতেছে সেগুলো নিয়ে পড়াশোনা করা হয় শেষ। এবার হচ্ছে ভ্রূণ বিদ্যা বা ইমব্রায়োলজি। ইমব্রায়ো মানেই হচ্ছে ভ্রূণ। এখানে তোমার মনে রাখা লাগবে জনন কোষের উৎপত্তি, তারপর হচ্ছে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ, এগুলো নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটা হচ্ছে ভ্রূণ বিদ্যা বা এমব্রায়োলজি। এইবার কোষবিদ্যা বা সাইটোলজি। সাইটো মানে কি? সাইটো মানে হচ্ছে কোষ। তার মানে জীবের দেহে কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে এখানে আলোচনা করা হয়। তারপর বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে এখানে আলোচনা করা হয়। বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, বিবর্তন যখন তুমি দেখবা কোথাও লেখা আছে তখনই তোমার মাথায় আসবে পরিবর্তন। পৃথিবীতে প্রাণের বিকাশ কিভাবে হলো, জীবের দেহের আকারের কিভাবে পরিবর্তন হলো আস্তে আস্তে, এই জিনিসগুলো এখানে এই বিবর্তন বিদ্যাতে পড়াশোনা করা হয় শেষ। এবার হচ্ছে বাস্তুলজি না ইকোলজি, বাস্তুবিদ্যা বা ইকোলজি, এখানে কি পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক আছে সেটা নিয়ে পড়াশোনা করা হয়। এন্ডোক্রাইনোলজি, ক্রাইনো দেখলেই তোমার মাথায় আসবে হরমোন। তার মানে জীবের দেহে হরমোনের কাজ সম্পর্কে এখানে আলোচনা করা হয়। আর হচ্ছে কি বায়োজিওগ্রাফি বা জীব ভূগোল। একদমই ইজি হয়ে গেছে আশা করি। এখন দেখো এমসিকিউ দেখো, আজকের ক্লাসে আমরা যতটুকু পড়ছি তার ভিতরে এমসিকিউ গুলো দেখো। অল্প কয়েকটা এমসিকিউ আছে, বেশি টাইম লাগবে না। দেখো, জীববিজ্ঞানের জনক কি? যে জীববিজ্ঞান পড়তেছি এটার জনক কি সেটা যদি না জানি তাহলে কি হইলো? জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। এটা বইয়ে এখন পর্যন্ত আমরা পাই নাই, সামনে হয়তো বা পাবো, তখন মুখস্থ করে ফেলবো। এখন আমরা আগে মুখস্থ করে ফেলতেছি জীববিজ্ঞানের জনককে। জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। এরপরে আসো, কোনটি সত্য এর মধ্যে? দেখো এইখানে এই যে শারীরবিদ্যা বা ফিজিওলজি পড়ছি, শারীরবিদ্যার ভিতরে কি কি ছিল? রেচন ছিল, সালোক সংশ্লেষণ ছিল, তাই না? এই যে রেচন, তার মানে সঠিক কোনটা? ঘ নম্বর। আচ্ছা, দেখছ, যদি মুখস্থ না করতেই ভাবে সেটা কি হয়তো? জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন নিয়ে আলোচনা করা হয়? যখনই দেখছো তুমি কোষ, তখনই তোমার মাথায় আসবে কি? সাইটোলজি। দেখো বলছি না ইংলিশ মুখস্থ করা লাগবে, এই যে দেখো সাইটোলজি। সাইটো মানে কি? সাইটো মানেই কোষ। আচ্ছা, জীবের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, জীব দেহের বিভিন্ন অঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোথায়? ফিজিওলজি। ফিজিও মানে কি ছিল? শরীর বা জীবের দেহ। এই দেহের বিভিন্ন কার্যাবলী তোমার হয়েছে কোথায়? ফিজিওলজিতে। এবার আসো, জীব ও প্রকৃতির মধ্যে আন্তঃসম্পর্ক। জীব ও প্রকৃতির মধ্যে একটু আগে পড়ে আসছি, কি ছিল? বাস্তুবিদ্যা বা ইকোলজি। বিজ্ঞানের যে শাখায় প্রধানত তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাত্ত্বিক বা তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়, আমি লিখে দিছিলাম ভৌত তাত্ত্বিক, ভৌত তাত্ত্বিক, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, টিস্যু সমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয়? টিস্যুর ইংলিশ কি ছিল? হিস্টো।
হিস্টো হিস্টো তো হিস্টোলজিতে টিস্যু সমূহের গঠন সম্পর্কে আলোচনা করে। আমি বারবার বলতেছি ইংলিশ হবে না, এটা গ্রিক শব্দ। আচ্ছা, জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? ট্যাক্সোনমি। এটা এখনো পড়ি নাই আমরা, এটা 3 নম্বর ক্লাসে তোমরা পাবা। আচ্ছা, জীবদেহের শোষণ, রেচন ইত্যাদির সাথে সম্পর্কিত বিজ্ঞান কোনটা? শোষণ, রেচন, সালোক সংশ্লেষণ, তিনটা শারীরবিদ্যা বা হচ্ছে ফিজিওলজি। দেখো এটা এই পর্যন্ত মনে হয় 3বার বললাম, 3টা কোশ্চেন বললাম। দেখো শরীরবিদ্যা নিয়ে আরো কোশ্চেন আসছে যে শরীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? সালোক সংশ্লেষণ। এরপরে জননকোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোনটি? আমি দাগায় দিয়েছিলাম এখানে জননকোষ। ভ্রূণবিদ্যা বাই এমব্রায়োলজি। আচ্ছা, নিচের কোনটিতে প্রাণীর বিকাশ নিয়ে আলোচনা করা হয়? প্রাণীর বিকাশ নিয়ে আলোচনা করা হয়, কিভাবে প্রাণ পৃথিবীতে আসছে সেটা নিয়ে আলোচনা করা হয়। কোথায়? বিবর্তন বিদ্যাতে। এরপর হরমোন নিয়ে আলোচনা করা হয়। হরমোন যখন দেখবা তখন ক্রাইনো তোমার মাথায় আসবে, এন্ডোক্রাইনোলজি। আচ্ছা, নিচের কোনটি এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কিত? ক্রাইনো থেকেই হরমোন। আচ্ছা, জীববিজ্ঞানের কোন শাখায় জীবের বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? বিকাশ কি? ইভলিউশন লেখছে এটা, হ্যাঁ ইভলিউশন বা কি? বিবর্তন বিদ্যা। কুমিল্লা বোর্ডে 2015 সালে আসছে। এই তো শেষ। আজকের পড়া কঠিন ছিল, আশা করি কারো কাছে কঠিন লাগে না। আমি সর্বোচ্চ ট্রাই করছি যতটা সহজভাবে বোঝানোর। এইভাবে, এটা তো ছিল আমাদের প্রথম পর্ব, এইভাবে আমরা পুরো চ্যাপ্টার শেষ করব। এই যে দ্বিতীয় ক্লাসে আমরা ফলিত জীববিজ্ঞান পড়বো, দেন পরের ক্লাসে এগুলো হচ্ছে দ্বিতীয় ক্লাসের এমসিকিউ। এইভাবে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করবো। এন্ড লাস্ট ক্লাসে আমরা যতগুলো সৃজনশীল বিগত বছর আসছে এগুলো আমরা সলভ করে ফেলবো, ঠিক আছে? তাই একটা পর্ব তোমরা মিস দিবা না, আর এক পর্ব না করে আরেক পর্ব করবা না, ঠিক আছে? এই চ্যানেলে সবগুলো পর্ব পেয়ে যাবা। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে, এবং অবশ্যই এই ক্লাস নোটটা আমি দিয়ে দিবই। এই ক্লাস নোট আমি অবশ্যই দিয়ে দিব। আচ্ছা, এই ক্লাসের ডেসক্রিপশনের ভিতরে তোমরা ক্লাস নোটটা পেয়ে যাবা। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।